আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এর আগেও আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি, আবার আরেকবার জানিয়ে রাখছি। সবাইকে ঈদ মোবারক। গত পরশুদিন জামাত ইসলামের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত একসাথে হয়ে মিরপুর এলাকায় ফুড প্যাকেট বিতরণ করেছে। এইটাকে কেন্দ্র করে জামাত ইসলাম বিরোধী যারা, বিশেষ করে বাম, প্রগতিশীল এবং বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে। সিম্পল একটা বিষয়, এটা নিয়ে এরকম সমালোচনার কারণ কি? প্রশ্ন আসা স্বাভাবিক না? আমি এই প্রশ্নের জবাব দিব, তার আগে আপনাদের একটা গল্পের মাধ্যমে চলুন বোঝার চেষ্টা করি। গল্পটা হচ্ছে এরকম: আমাদের এলাকায় একজন মুরব্বী, উনি সারা জীবন তাস, পাশা, জুয়া এগুলো খেলতো। বাড়িতে তার 7-8টা ছেলে মেয়ে, এগুলোর কখনো কোনো খোঁজ খবর নিত না। উনি সকালবেলা ঘুম থেকে উঠে জুয়া খেলতে বের হয়ে যেতেন, তাস খেলতে বের হয়ে যেতেন। খেলে খেলে সারাদিন পর সন্ধ্যার আগ মুহূর্তে যখন বাড়িতে ঢুকতেন, তখন তার মনের ভিতরে একটা চিন্তা উদয় হতো যে এই যে সারাদিন এত অপকর্ম করলাম, বাড়িতে তো 7-8টা ছেলে মেয়ে নিয়ে আমার স্ত্রী, সে তো কি করছে, তাহলে এখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর পক্ষ থেকে হয়তো একটু রাগারাগি হতে পারে। এই চিন্তা করে উনি ওই বাড়ির ভিতরে যখন ঢুকতেন, ঢুকার শুরুতেই তিনি মহা হই হাঙ্গামা শুরু করতেন। স্ত্রীকে গালিগালাজ, ছেলে মেয়েকে যেটা কাছে পেতেন আগে এক থাপ্পড় দিতেন, এই এইটা এখানে কেন, ওইটা ওখানে কেন, এই মানে ইত্যাদি ইত্যাদি, যেরকম সরগোল শুরু করে দিত। উনার ওই হাম্পাই ডাম্পাই দেখে উনি ওটা ভুলে যেতেন। আমাদের বর্তমান এই বিএনপি পন্থী যে সমস্ত অ্যাক্টিভিস্ট, যে সমস্ত মিডিয়া আছে, এদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। জামাত ইসলামের এই সিম্পল বিষয়টাকে নিয়ে তারা এত হইহাঙ্গামা করেছে এবং জামাতকে একটা ফ্রেমিং করার চেষ্টা করছে মুনাফেক। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, নতুন একটা ফ্রেমিং এটা। যদিও মুনাফিকই কাকে বলে তারা নিজেরা মুনাফেক বানানো করতে জানে না, মুনাফেক শব্দের অর্থ কি তাও জানে না, কিন্তু তারা জামাতকে মুনাফেক ফ্রেমিং এ আবদ্ধ করার একটা চেষ্টা তারা করে যাচ্ছে। আমরা জানি মুনাফেক যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, এদেরকে মুনাফেকের আলামত 3টা, এদেরকে মুনাফেক বলে। তো এই বিষয়গুলো আমরা তো বরং উল্টা যারা এই কথাগুলো বলছে তাদের ভিতরে আমরা দেখছি, কিন্তু তারা জামাতকে কেন এইভাবে বেশিং করার চেষ্টা করছে, এইটা বুঝতে হলে আগে তাদের মুখে যে চুনকালি পড়েছে, তারা যেটা বলছে যে তারা চীনের ফুড প্যাককে হাইজ্যাক করে জামাতের নামে চালিয়েছে। অথচ আপনারা দেখেছেন যখন যারা এটা পেয়েছে, তারা যখন এটি মাথায় করে নিয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা প্যাকেটের উপরে কিন্তু সরাসরি একেবারে চীনের কোথায় লেখা আছে, চীনা ভাষায় লেখা আছে। এবং এর পরেও জামাত আমির যখন চীনা রাষ্ট্রদূতকে সাথে করে তার সামনে যখন বক্তব্য দিলেন, তার বক্তব্যটা একটু শুনুন। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের 1টি টাকাও নাই, পুরাটাই চীনের। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। কি শুনলেন? তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এটা সম্পূর্ণ চীনের অর্থায়নে, জামাতের এখানে কোনো হাত নাই, কোনো 1 টাকাও জামাত এখানে ডোনেশন দেয় নাই। এবং এর পরেও তারা কেন জামাতকে এই বিষয়ে সমালোচনা শুরু করলো? তাদের একটা দাবি যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ, সেখানে তারা লিখেছে যে জামাত এবং চীনের যৌথ উদ্যোগে বা চীন এবং জামাতের যৌথ উদ্যোগে ফুড প্যাক বিতরণ। এতে কিন্তু পরবর্তীতে চীনের যে রাষ্ট্রদূত, এরা কিন্তু প্রচন্ড সন্তোষ প্রকাশ করেছে। কেন সন্তোষ প্রকাশ করেছে? তারা জামাত ইসলামকে ধন্যবাদ জানিয়েছে যে এইটা জামাত ইসলামের মাধ্যমে দেওয়ার কারণে যে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে বন্টিত হয়েছে, যার পাওয়ার কথা তার কাছেই পৌঁছে গেছে, এর জন্য তারা স্পেশালি জামাত ইসলামকে ধন্যবাদ দিয়েছে। এখন এই লোকগুলো কেন জামাত ইসলামের পিছনে লাগলো? বিশেষ করে এটা সামনে এনেছে জুলকারনাইন শাহের। যদিও আপনারা দেখেছেন এই যে লন্ডনে এক ইফতার মাহফিলে গিয়ে খলিলুর রহমানের সাথে তিনি তর্ক বিতর্ক শুরু করলে তার বিএনপি, তিনি যে দলকে সার্ভ করেন,
তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। দেখুন ভিডিওটা একটু। ভালো লাগে ওখানে যে আপনারা আসলে আমার অনেক সহযোগিতা করুন, অনেক দোয়া করুন এবং আমি সবসময় আশা করবো পরামর্শ দিবা। এই পদ পদবী আজকে আছে, কালকে নাই। পদ পদবী আমরা করে না, আমরা করে আমরা রাজনৈতিক যে আদর্শ আমরা করে যে আমরা মধ্যে যে বন্ধন আছে আমার আপনার পরিচয় কিন্তু আজকে মন্ত্রী হয় না। এই যে জামাতকে ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য ত্রুটি বিচ্যুতি পেলেই তারা একেবারে জামাতের উপরে হামলে পড়ছে। কেন? ওই মুরব্বীর মতো সারাদিন আকাম কুকাম যা খুশি তাই করছে, সন্ধ্যার পরে ঘরে ফেরার আগে তার তো পিঠ বাঁচাতে হবে। এই পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজ করছে। এখন এই পিঠ বাঁচানোটা কি? পিঠ বাঁচানোর নাম্বার 1 হচ্ছে সড়কে চাঁদাবাজি। টিকিটের মূল্য 600 থেকে 700 টাকা বেশি। অপরদিকে যিনি সড়ক মন্ত্রী রবিউল ইসলাম রবি, তিনি যে চাঁদাবাজের একটি নতুন সংজ্ঞা উপস্থাপন করেছিলেন, সমঝোতা, আপনার ঢাকা টু কুষ্টিয়া এইখানে নর্মাল সিটের ভাড়া হচ্ছে 450 টাকা, কিন্তু ঈদে যখন ঘর ফেরা মানুষ ঘরে ফিরতে শুরু করেছে তখন এক একটা টিকিটের মূল্য হয়েছে মিনিমাম 600 টাকা, এর উপরেও বেশি। অথচ তারা ঘোষণা দিলেন যে কোনো টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে না। এরপরে গত বছরে ট্রেনের খুব চমৎকার একটা সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, তখন ফাউজুল করিম ছিল এই বিভাগের উপদেষ্টা। তিনি চমৎকার ভাবে এটার একটা ম্যানেজমেন্ট করেছিলেন, কোনো ভিড় বা ওই জাতীয় কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। কিন্তু এবার ট্রেন যাত্রায় কেমন বিড়ম্বনার শিকার হয়েছেন এবং মানুষ কত কষ্ট করে ট্রেনের ছাদে জানালায় নিজে টিকিট কেটেছেন বেশি টাকা দিয়ে, অনলাইনে যে দেখেন তার সিট নাই, ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে, তিনি উঠতে পারছেন না, মানুষ উঠতে পারছেন না, টিকিট হাতে করে দাঁড়িয়ে আছে, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। দেখুন এই যে মেয়েটার আক্ষেপ শুনুন, তার আহাজারিটা শুনুন একটু। বাজে অবস্থা, টিকিট কেটেও কেউ উঠতে পারে না। বাংলাদেশের রেলমন্ত্রী কি করে? বাংলাদেশের রেলমন্ত্রী কি করে আমি এটা বলতে চাই। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কাটছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। এটা কোন ধরনের ব্যবস্থা? আপনারা কোন রকম কোনো সুবিধা রাখেন নাই মহিলাদের জন্য? কমলাপুরে এসে ট্রেনে উঠতে পারে না, যখন দেখতেছে এত যাত্রী উঠতে পারতেছে না, ট্রেন 5 মিনিট লেট করা উচিত ছিল, সেটাও করে নাই। তাহলে আমরা কি করব? এত কষ্ট করে অনলাইনে টিকিট কাটা হয় কিন্তু আমরা সেই ট্রেনে উঠতে পারি না। এর কি ব্যবস্থা করবে? কোনো ব্যবস্থাই করে না রেলমন্ত্রী, কোনো ব্যবস্থাই করে না রেল যোগাযোগ ব্যবস্থা। আপনি কি কখন আসছিলেন? দেরি করে আসছেন না? না না না, আমি জাস্ট 8টায় ঢুকছি এখানে, কিন্তু আমি কোনোভাবেই উঠতে পারি নাই। তো এই যে অবস্থা, এরপরে ট্রেন দুর্ঘটনা তো আছেই, বেশ কয়েক জায়গায় সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার বিষয়টা আপনারা জেনেছেন, বা একটা 2টা ছেলেকে একেবারে মানে গলিয়ে ফেলেছে, মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো ঢাকতে হবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে, প্রত্যেকটা জায়গায় সেখানে অনিয়ম ধরা পড়েছে, সেখানে টাকা নিয়ে দেয়া হয়েছে সেগুলো ধরা পড়েছে, যাদের কাছ থেকে যাদেরকে বিতরণ করা হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে 2000 করে টাকা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে। নতুন সরকার কার্ড দিতেছে, ফ্যামিলি কার্ড। আমরা কি কো 2000 টাকা আছে, 2000 টাকা দিলে নাম দিব, নাহলে নাম দিব না। যদি একজন মানুষ যদি কোনো কিছু কইতে যায় ওর বিরুদ্ধে, তো এর গোষ্ঠী তুই আর নাম দিব না। মানুষের জিম্মি করে তারা টাকা পয়সা নেয়। আর অপরদিকে জামাত ইসলাম যখন এটি বিতরণ করতে গেছে তখন তো সেখানে একেবারে পুরা সুশৃঙ্খল। ঢাকা 4 আসনের যিনি এমপি জয়নুল আবেদিন, তার কাছে 10 লক্ষ টাকা গিয়েছিল, তিনি 9,99,000 টাকা বিতরণ করার পরে 1000 টাকা তার কাছে বেঁচে গেছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এই যে 10 লক্ষ টাকা বিতরণ আসলো আপনার কাছে, এই এতজনকে দিচ্ছেন, হিসাব করে তো 9,99,000 টাকা হয়, আর 1000 টাকা কি হলো? আপনি দিয়েছেন 333 জন, অর্থাৎ 9,99,000 টাকা। 1000 টাকা কোথায় গেল? 1000 টাকা আমাদের হাতে আছে, এটার সাথে আরো 2000 টাকা যোগ করে 3000 টাকাই অন্য একজনকে দেওয়া হচ্ছে। তিনি তখন বললেন আর 1000 টাকা, এই যে পকেট থেকে বের করে দেখালেন যে এই যে আর 1000 টাকা, এর সাথে আমি আমার নিজের থেকে আর 2000 টাকা যোগ করে আমি আরেকজনকে দিব। এই যে জবাব, এইগুলোর কোনো প্রশংসা করা তো দূরের কথা, তারা তাদের অপকর্মগুলো ঢাকার জন্য, তারা যে অনিয়ম দুর্নীতি করেছে, এই যে সমস্ত অব্যবস্থাপনা, সমস্ত জায়গায় যে তাদের এই অনিয়ম উচ্ছৃঙ্খলতা, এইগুলো ঢাকার জন্য, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য
এবার তারা জামাতের ওই ছোট 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 কোথায় কি লিখলো কি না লিখলো ওইগুলো নিয়ে তারা বাজার গরম করা শুরু করে দিল। আর তাদের হাতে যেহেতু মিডিয়া আছে, জামাত ইসলামকে বারবার বলেছি আমরা যে ভাই জামাত ইসলাম তোমরা পোং মারা খাবা এই মিডিয়ার কারণে, কারণ এদেশের কোনো মিডিয়া চাইবে না কখনোই তোমরা ভালো কাজ করো। তোমরা যত ভালো কাজ করবা তত ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো কেউ তার ব্যবসা বন্ধ হতে দিতে চায়? সুতরাং সুযোগ পেলে এইরকম মানে যত ভালো কাজই তোমরা করো ভাই, তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ভুল এরা একসাথে সবাই মিলে হামলে পড়বে তোমাদের উপরে। যত ভালো কাজই করো সমস্ত ভালো কাজ একেবারে মাঠে মারা যাবে। কারণ এই রাষ্ট্র, এই এস্টাবলিশমেন্ট, এই মিডিয়া, এদেশের রাজনীতিবিদরা এরা ভালো, এদের কোনো দরকার নাই। তো ভালো হলেই এদের লস, এদের ব্যবসায় ভরাডুবি ঘটবে। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে। কি করবেন ভালো করে চিন্তা ভাবনা করুন। দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।